হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ডার্ক মুন দ্য ব্লাড অল্টারের 10 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের শুরুতে আমরা খান এবং তার বন্ধুদের দেখতে পাই, যারা তখনও সেই বৃদ্ধ ওয়্যারউলফের সাথে কথা বলছিল। এই বৃদ্ধ ব্যক্তিটিও আসলে একজন ওয়্যারউলফ। আগের এপিসোডে আমরা দেখেছিলাম তিনি খানদেরকে লাইক্যানথ্রপস সম্পর্কে কিছু বলছিলেন। খান এবং তার বন্ধুরা বেশ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, এই লাইক্যানথ্রপস আসলে কি? বৃদ্ধ লোকটি তখন বোঝাতে শুরু করেন। তিনি বলেন, লাইক্যানথ্রপস হলো এমন বিশেষ ওয়্যারউলফ যাদের শরীরে ভার্গের রক্ত বইছে। এই নতুন নামটি শুনে ওরা আরো বিভ্রান্ত হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, ভার্গ আবার কে? বৃদ্ধ ওয়্যারউলফটি উত্তর দেন, ভার্গ হলেন প্রাচীন ভার্গান কিংডমের ঈশ্বর। সোজা কথায় বলতে গেলে তিনি নেকড়েদের দেবতা। আর লাইক্যানথ্রপসরা হলো সেই সব ভাগ্যবান ওয়্যারউলফ যাদেরকে স্বয়ং ঈশ্বর নিজে বেছে নিয়েছেন। বৃদ্ধ লোকটি খানের দিকে তাকিয়ে বলেন, তোমাকে ঈশ্বর নিজে বেছে নিয়েছেন। এই কথা শুনে খান একেবারে চমকে যায়। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না যে এইসব কি হচ্ছে, আর এই বৃদ্ধ লোকটি তাকে কি বলছে। তার কাছে পুরো ব্যাপারটা অবিশ্বাস্য মনে হচ্ছিল। বৃদ্ধ লোকটি বলে চলেন, যেমনটা তুমি জানো, ওয়্যারউলফদের রক্ত প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাহিত হয়, আর রক্তের সাথে সাথে তাদের ঐতিহ্য এবং সামাজিক মর্যাদা বা স্টেটাসও বাহিত হতে থাকে। যারা তোমার মতো এই বিশেষ নেকলেসটি পরে, তাদের কাছে আমাদের অর্থাৎ সমস্ত ওয়্যারউলফদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, আর তাদেরকেই আমরা বলি লাইক্যানথ্রোপ, একজন সত্যিটারের যোদ্ধা। এই সব শুনে খানের মাথা ঘুরতে শুরু করে। সে মনে মনে ভাবে, আমি এসব কি শুনছি? এই কথাগুলো কি আসলেই সত্যি? বৃদ্ধ লোকটি যেন খানের মনের কথা বুঝতে পারেন। তিনি বলেন, এখন আমার মতো খুব কম ওয়্যারউলফ বেঁচে আছে যারা এই সত্যিটা জানে। হয়তো আমি এতদিন বেঁচে ছিলাম শুধু তোমাকে এই কথাগুলো বলার জন্যই। সে যাই হোক, তোমার কি কখনো নিজেকে অদ্ভুত মনে হয়নি? তোমার কি কখনো এমন লাগেনি যে তুমি অন্য ওয়্যারউলফদের থেকে অনেক আলাদা? এই প্রশ্নটা শোনার সাথে সাথেই খানের মনে পড়ে যায় তার অতীতের কথা। সে ভাবে, হ্যাঁ, এমন তো একবার নয়, বহুবার হয়েছে। পূর্ণিমার রাতে যখন বাকি সব ওয়্যারউলফ নিজেদেরকে পুরোপুরি নেকড়েতে রূপান্তরিত করে ফেলতো, তখনও আমি আমার মানব রূপেই থেকে যেতাম। আমি পুরোপুরি রূপান্তরিত হতে পারতাম না। আমার সবসময় মনে হতো কেউ বা কিছু একটা আমাকে আটকে রাখছে। এরপর সিন আবার প্রেজেন্টে শিফট হয়। বৃদ্ধ লোকটি বলতে থাকেন, তুমি অন্যদের থেকে আলাদা, কারণ তোমার জন্মই হয়েছে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য, পুরো ওয়্যারউলফ প্রজাতিকে পথ দেখানোর জন্য। তাই তোমার চিন্তা করার কোনো কারণ নেই। এদিকে খানের বাকি বন্ধুরা খুব মনোযোগ দিয়ে পুরো ব্যাপারটা দেখছিল এবং শুনছিল। তাদের চোখে মুখেও ছিল বিস্ময় আর উত্তেজনা। বৃদ্ধটি খানকে সতর্ক করে বলেন, তবে তোমাকে একটু সাবধানে থাকতে হবে, কারণ ওরা তোমার পেছনেই পড়েছে। এই ওরা বলতে তিনি যে ডার্ডান এবং তার ভ্যাম্পায়ার বাহিনীর কথা বলছেন তা বুঝতে পেরে খান আরো বেশি চমকে যায়। সে হতাশ হয়ে বলে, তার মানে ডার্ডান এতগুলো ওয়্যারউলফকে শুধু আমার জন্য বন্দী করেছে, নিজের কাজ হাসিল করার জন্য? কারণ তার আমার রক্ত দরকার। আমার জন্যই আমার সঙ্গীরা আজ বিপদে পড়েছে আর তাদের জীবন বিপন্ন। এই কথা শুনে খানের বন্ধুরা তাকে ভরসা দেয়। তারা একসাথে বলে ওঠে, যা কিছুই হয়ে যাক না কেন, আমরা একসাথে ওকে হারাবই। বন্ধুদের থেকে সাহস পেয়ে খান দৃঢ় প্রতিজ্ঞ হয়। সে গর্জে উঠে আর বলে, অনেক হয়েছে, আমি শপথ করছি আমি আমার ভাইদের বাঁচাবো এবং ওই ডার্ডানের খেলা শেষ করে দেব। এরপর সে বৃদ্ধ লোকটির দিকে ফিরে বলে, আপনি আমাদের ডার্ডান সম্পর্কে সবকিছু খুলে বলুন। আর আশ্চর্যের বিষয় হলো, এই পুরো কথোপকথনটা আড়াল থেকে শুনছিল একজন ভ্যাম্পায়ার, যে সম্ভবত ডার্ডানের গুপ্তচর। এরপর সিন শিফট হয় আর আমরা ডার্ডানকে দেখতে পাই। সে তার এক ভ্যাম্পায়ার অনুচরের উপর প্রচন্ড রেগে গিয়ে চিৎকার করছিল। ডার্ডান বলছিল, তোমরা এখনো একজনকে খুঁজে বের করতে পারলে না? কি করছো তোমরা সব? এখানে ডার্ডান আসলে সেই লাইক্যানথ্রোপ অর্থাৎ খানির কথাই বলছিল। সেই ভ্যাম্পায়ারটি ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এবং ক্ষমা চাইতে থাকে। ডার্ডান রাগে ফেটে পড়ে বলে, অনেক হয়েছে, আমার সামনে থেকে দূর হও আর এক্ষুনি তাকে খুঁজে বের করে আমার সামনে নিয়ে এসো। এরপর আমরা ডার্ডানকে দেখি যে সে সেখান থেকে যেতে লাগে, আর তখনই সেই বৃদ্ধা মহিলাটি মানে মেয়ে তাকে থামিয়ে বলেন, ডার্ডান, তুমি খুব ভুল করছো, তুমি তো জানো তোমার এমনটা করা উচিত নয়। ডার্ডান তার কাছে গিয়ে ব্যঙ্গ করে বলে, অনেক হয়েছে তোমার জ্ঞান, আবার বলো না যে আমি এর যোগ্য নই। মহিলাটি বলেন, না, তুমি হয়তো ভুল ভাবছো, কিন্তু তোমার এটা জানা উচিত যে সিলেনের শক্তি শুধুমাত্র তার রক্তধারার মধ্যেই প্রবাহিত হয়, অর্থাৎ শুধু তার বংশধাররাই এই শক্তি ধারণ করতে পারে। তুমি চেষ্টা করলেও সেই শক্তি কখনো তোমার হবে না। এই কথা শুনে ডার্ডান আরো ক্ষেপে যায়। সে বলে, তুমি ভুল বলছো আর আমি এটা তোমাকে প্রমাণ করে দেখাবো। আর কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর তুমি নিজের চোখেই দেখবে
কিভাবে আমি তার শক্তি নিজের করে নিই। এই বলে ডার্ডেন রাগের বশে সেই মহিলাটিকে শূন্যে তুলে মাটিতে আছড়ে ফেলে। তার চোখ মুখে ছিল ক্ষমতার প্রতি এক অন্ধ মোহ। সে বলতে থাকে, শুধু দেখতে থাকো এখানে কি হতে চলেছে। এরপর সিন শিফট হয় আর আমরা হেলি ও তার বাকি বন্ধুদের দেখি। আর ভাই, ওরা ফাইনালি সেই মিউজিয়ামের কাছে পৌঁছে গেছে, মানে যেখানে সেই বিশেষ তলোয়ারটি রাখা আছে। তাদের পরিকল্পনা ছিল তলোয়ারটি উদ্ধার করা, কিন্তু মিউজিয়ামের কাছে পৌঁছে তারা অবাক হয়ে যায়। তারা দেখে আশেপাশে অনেক ভ্যাম্পায়ার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা এদের উপর আক্রমণ করছে না। তাদের আচরণ বেশ অদ্ভুত ছিল। জাকা তখন বাকিদের বলে, যাই হোক না কেন, কেউ ওদের চোখের দিকে তাকাবে না। আমাদের চুপচাপ মিউজিয়ামের ভেতরে ঢুকে কাজ শেষ করে বেরিয়ে আসতে হবে। এরপর ওরা সাবধানে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করে। সেখানে এক মহিলা দাঁড়িয়েছিল। সে তাদের দেখে মুচকি হেসে বলে, এসো, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। মহিলাটি তাদের মিউজিয়ামের ভেতরে নিয়ে যায় এবং বলে, তোমাদের যা দেখার আছে দেখতে পারো। কিন্তু জাকা এই মহিলার ভেতর থেকে এক অদ্ভুত এবং শক্তিশালী অশুভ শক্তি অনুভব করতে পারে। সে তার বন্ধুদের ইশারায় সাবধান করে দেয় এবং বলে, এর থেকে সাবধানে থেকো, এ খুব শক্তিশালী। এরপর আমরা দেখি তারা 7 বন্ধু মিলে সেই তলোয়ারটি খোঁজা শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর হেলি একটি পর্দার আড়ালে সেই তলোয়ারটি দেখতে পায়। সে অবাক হয়ে সবাইকে ডাকে, ফাইনালি আমি তলোয়ারটা পেয়ে গেছি। সবাই দৌড়ে হেলির কাছে আসে এবং সেই অসাধারণ তলোয়ারটি দেখতে থাকে। কিন্তু হেলি যেই তলোয়ারটি হাতে তোলে, পেছন থেকে সেই মহিলার কণ্ঠস্বর ভেসে আসে। সে বলে, আমি জানতাম তোমরা এটার জন্যই এসেছো, কিন্তু এটা নিয়ে যাওয়া অত সহজ হবে না। তোমরা সবাই এখানেই মরবে। এই বলে মহিলাটি তার শক্তি ব্যবহার করতে উদ্যত হয়। ঠিক তখনই জান তার উপর আক্রমণ করে, কিন্তু মহিলাটি খুব সহজেই জানের আক্রমণ প্রতিহত করে দেয়। হঠাৎই আমরা দেখি হেলি তলোয়ারটি হাতে নিয়ে সেই মহিলার দিকে আক্রমণ করার জন্য ছুটে যায়, কিন্তু কিছু একটা গড়বড় ছিল। হেলি হঠাৎ করে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার হাত নিজের ইচ্ছার বিরুদ্ধে চলতে শুরু করে। সে চিৎকার করে বলে, এটা কি হচ্ছে? আমি আমার নিজের হাত কন্ট্রোল করতে পারছি না, আর এই তলোয়ারটাও অদ্ভুত আচরণ করছে। তখনই তারা বুঝতে পারে যে এই মহিলার আসল ক্ষমতা হলো মাইন্ড কন্ট্রোল। সে যে কোনো কাউকে নিজের নিয়ন্ত্রণে এনে পুতুলের মতো নাচাতে পারে। সবাই এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। মহিলাটি হেলিকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং তার বন্ধু সিয়নের উপর আক্রমণ করায়। হেলির তলোয়ারের আঘাতে সিয়নের শরীর থেকে রক্ত ঝরতে শুরু করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। বাকিরা তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তাদের শরীরও যেন অবশ হয়ে যায়। তারা নড়াচড়া করতে পারছিল না। এরপর আমরা এক ভয়ঙ্কর দৃশ্য দেখি। হেলি একে একে তার সব বন্ধুদের উপর আক্রমণ করতে শুরু করে। নোভা যখন হেলিকে থামানোর চেষ্টা করে, তখন মহিলাটি জানকে কন্ট্রোল করে নোভাকে আটকে ফেলে এবং তাকে মারতে থাকে। বেচারা নোভা বা জান কেউই কিছু করতে পারছিল না। সবাই ছিল সেই মহিলার শক্তির অধীন। সিয়ন কোনো মতে উঠে দাঁড়ায় তাদের বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হেলি তার তলোয়ারটি সিয়নের শরীরের এপার ওপার করে দেয়। আর এই পুরো ঘটনাটি সোহা দূর থেকে দেখছিল। তার চোখের সামনে যেন অতীতের সেই ভয়ঙ্কর ঘটনাটা আবার জীবন্ত হয়ে ওঠে। সে আর সহ্য করতে না পেরে মনে মনে বলে, অতীতে যা হয়েছিল আমি তা আবার হতে দিতে পারি না, এটা হতে পারে না। সোহা তার শক্তি দিয়ে তাদের সাহায্য করার চেষ্টা করে, তাদের হুঁশে আনার চেষ্টা করে, কিন্তু তার শক্তির কোনো প্রভাবই পড়ছিল না। ততক্ষণে প্রায় সবাই মারাত্মকভাবে আহত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই জানের মধ্যে কিছুটা শক্তি ফিরে আসে। সে বিদ্যুৎ গতিতে গিয়ে সেই মহিলার ঘাড়ে তলোয়ার দিয়ে এক গভীর আঘাত করে। এর ফলে মহিলার শরীর থেকে প্রচুর রক্তপাত হতে শুরু করে এবং তার নিয়ন্ত্রণ কিছুটা দুর্বল হয়ে পড়ে। জান তখন বুঝতে পারে যে এই মহিলা একসাথে একাধিক জনকে পুরোপুরি কন্ট্রোল করতে পারে না এবং আহত হলে তার শক্তি আরো কমে যায়। সে মনে মনে পরিকল্পনা করে, এটাই সুযোগ। যদি ও আমার উপর শক্তি প্রয়োগ করে তাহলে হেলি আক্রমণ করবে, আর যদি হেলির ওপর শক্তি প্রয়োগ করে তাহলে আমি আক্রমণ করব। ওরা ঠিক এমনটাই ভাবে। আর ওই মহিলাটি যেই জানের উপর আক্রমণ করতে যাবে, ঠিক তখনই হেলি তার উপর আক্রমণ করে। কিন্তু তাদের পরিকল্পনা সফল হওয়ার আগেই আগুনে ঘি ঢালার মতো ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় প্রথম মহিলাটির বোন ট্রেসা। সে বলে, এবার দেখি কে তোমাদের আমার হাত থেকে বাঁচায়। এন্ড ভাই, সোহা যাদেরকে সামান্য সুস্থ করেছিল, মানে নিজের ক্ষমতা ব্যবহার করে, ট্রিসা তার শক্তি দিয়ে বাকিদের আবার ধরাশায়ী করে দেয়। এই দুই বোন একসাথে আরো অনেক বেশি শক্তিশালী ছিল। তারা দুজনে মিলে জাকা এবং হেলিকে মারতে শুরু করে। অন্যদিকে সোহা অসহায়ভাবে নিজের চোখের সামনে বন্ধুদের মরতে দেখছিল। সে দেখে হেলির বন্ধুরা সবাই মাটিতে লুটিয়ে পড়েছে, শুধু হেলি একাই দাঁড়িয়ে আছে। হেলি
বুঝতে পারছিল না তার কি করা উচিত। সোহা এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করে। ঠিক যখন ট্রিসা হেলিকে শেষ আঘাত করতে যাবে তখন এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। হঠাৎ করেই সোহা সেখানে আবির্ভূত হয় এবং ট্রিসাকে পেছন থেকে ধরে ফেলে, আর ট্রিসা ভুলবশত তার তলোয়ারটি নিজের বোনের মাথাতেই চালিয়ে দেয়। এই সব কিছু দেখে হেলি শকড হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না যে সোহা এখানে এসেছে, কিন্তু পর মুহূর্তেই সোহা আবার অদৃশ্য হয়ে যায়। হেলি ভাবে এটা নিশ্চয়ই সোহার কোনো শক্তি ছিল যা আমাদের বাঁচিয়ে দিল, অথবা এটা কি আমার মনের ভুল। এদিকে বোনের মৃত্যুর কারণে দ্বিতীয় বোন অর্থাৎ ট্রিসাও মারা যায়, কারণ তারা একে অপরের সাথে সংযুক্ত ছিল। সে বলে, আমার বোনই যদি না থাকে তাহলে আমি বেঁচে থেকে কি করব। এই বলে দুজনেই শেষ হয়ে যায়। দুই বোনের মৃত্যুর পর আমরা দেখি হেলি খুব দুঃখী ছিল, মানে তার সব বন্ধুদের জন্য। আর তখনই সে খেয়াল করে যে ওর বন্ধুরা সবাই হিল হতে শুরু করেছে, মানে ওদের ক্ষতগুলো সেরে উঠছে। আর এখানে সবাই হঠাৎ করে উঠে দাঁড়ায়, আর আমাদের হেলি বলে, আমার খুব ভালো লাগছে যে তোমরা সবাই ঠিক আছো। ঠিক তখনই হেলি তার মনের ভেতর সোহার গলা শুনতে পায়। সোহা টেলিপ্যাথির মাধ্যমে তাকে বলে, ডার্ডেন পূর্ণিমার রাতে আমার শক্তি কেড়ে নিতে চায়। আমি চাই তোমরা সেই রিচুয়াল বা অনুষ্ঠান শুরু হওয়ার আগেই হ্যাভেনাল উডসে চলে এসো, আমি ওখানেই আছি। হেলি তখন বলে, ঠিক আছে। এরপর হেলি এই কথাটি সবাইকে জানায়। ওরা বলে, 1 মিনিট, আমাদের ম্যাপটা দেখতে দাও। আর ওরা ম্যাপে দেখে বলে, আসলে এই হেভেনলি উডস তো এখানে, আমাদের খুব জলদি ওখানে যেতে হবে, কারণ পূর্ণিমার রাত আজই, আমাদের আজকেই ওখানে পৌঁছতে হবে আর ডার্ডেনকে আটকাতে হবে। এরপর সিন শিফট হয় আর ওরা ওখান থেকে বেরিয়ে পড়ে। আর ওরা খেয়াল করে যে আসলে যত ভ্যাম্পায়ার ছিল সবাই শেষ হয়ে গেছে, মানে সবাই মরে গেছে। আর তারপর ওরা বুঝতে পারে, ও আসলে ভেতরের ওই ভ্যাম্পায়ারটাই ওদের কন্ট্রোল করছিল। অন্যদিকে সেই গুপ্তচর ভ্যাম্পায়ারটি ডার্ডেনের কাছে পৌঁছে যায় এবং তাকে জানায় যে সে লাইক্যান্থ্রপকে খুঁজে পেয়েছে। এই খবর শুনে ডার্ডেনের মুখে এক ক্রূর হাসি ফুটে ওঠে। শেষ দৃশ্যে আমরা দেখি খান আর তার বন্ধুরা হেভেনাল উডসে পৌঁছে যায় এবং সেখানে তাদের আরো দুজন বন্ধুর সাথে দেখা হয়। তারা সবাই মিলে যখন সোহাকে বাঁচানোর জন্য এগোতে যাবে, ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় ডার্ডেনের। ডার্ডেন এক শয়তানি হাসি দিয়ে খানের দিকে তাকিয়ে বলে, ফাইনালি তোমার দেখা পেলাম, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আর আমাদের খান তাকে দেখে বলে, আবারও তুমি? আর হ্যাঁ, এই টান টান উত্তেজনার মুহূর্তে এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড? ডার্ডেন কি খানের রক্ত দিয়ে তার অশুভ পরিকল্পনা সফল করতে পারবে, নাকি খান এবং তার বন্ধুরা সোহাকে বাঁচাতে পারবে? সবকিছু জানতে হলে তোমাদের অপেক্ষা করতে হবে পরের এপিসোডের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড গুড বাই।